আসসালামু আলাইকুম বন্ধুরা। শুনছেন গল্পকথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে কাজী আনোয়ার হোসেনের রবিন হুড পঞ্চম পর্ব। নির্দিষ্ট সময়ে শুরু হলো শুটিং। দেখা গেল তীর ধনুকেও আশ্চর্য পারদর্শিতা রয়েছে ভিখারির। প্রথম দফায় টার্গেট লক্ষ্য করে যতগুলো তীর ছোড়া হলো, তার মধ্যে কেন্দ্রবিন্দুর সবচেয়ে কাছে লাগলো গিয়ে তার তীরটাই। শেষ দফার জন্য সেরা তিনজনকে রেখে বাকি সবাইকে বিদায় করে দেয়া হলো। এবার অন্য ধরনের একটা লক্ষ্য ভেদ করতে হবে তীরন্দাজদের। বহুদূরে একটা উইলোর ডাল পুঁতে দেয়া হলো মাটিতে। তীর লাগাতে হবে এই ডালে। প্রথম দুজনের তীর পাশ ঘেঁষে বেরিয়ে গেল, কিন্তু লাগলো না ডালে। এবার ভিখারির পালা। কয়েকটা ঘাস ছিঁড়ে ছুঁড়ে দিল সে উপরের দিকে। বাতাসের গতি বুঝে নিয়ে সোজা দেখে একটা তীর বেছে বের করলো তুন থেকে, মারলো। চড়াত করে দুভাগ হয়ে গেল উইলোর ডালটা। ঠিক মাঝখান দিয়ে চিরে বেরিয়ে গেছে তীর। বিপুল হর্ষধ্বনির মধ্যে দিয়ে পুরস্কার আনতে গেল ভিখারি। মুগ্ধ শেরিফ পুরস্কারের সাথে সাথে প্রচুর বাহবাও দিলেন তাকে। জানতে চাইলেন, কি নাম হে তোমার, বাড়ি কোথায়? হাঁটু বাঁকা করে সম্মান দেখালো ভিখারি শেরিফকে। মুখে বলল, হুজুর, আমার নাম রেন্ট গ্রিনলিফ, হোল্ডারনেসে জন্ম। দারুণ তীরন্দাজ তুমি, রেন্ট গ্রিনলিফ। এত চমৎকার তীর ছুঁড়তে জীবনে দেখিনি আমি আর কাউকে। দেখেছো বাপ, মনে মনে বলল ভিখারি, আমার ওস্তাদ রবিনহুডকে দেখেছো, এর চেয়ে অনেক ভালো তীর ছুঁড়তে। কিন্তু মুখে কিছুই বলল না সে। মৃদু হেসে আবার হাঁটু ভাঁজ করে সম্মান প্রদর্শন করল। খুশি হলেন শেরিফ। বললেন, এত বড় ধনুর্বিদ তুমি, ভিক্ষার ঝুলি কেন তোমার কাঁধে? কি করব হুজুর, পঙ্গু মানুষকে কে দেবে চাকরি? কেউ না দেয় আমি দেব, বলল শেরিফ। করবে তুমি চাকরি? বছরে 20 মার্ক করে পাবে, করবে? এক বাক্যে রাজি হয়ে গেল লিটল জন। যে খবরের জন্য সে এসেছে সেটা জানার এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। সেই দিনই যোগ দিল সে শেরিফের চাকরিতে। খায় দায় ঘুমায়। কিছুদিন বেশ আরামেই কাটালো লিটল জন শেরিফের বাড়িতেই। কোনো কাজে হাত দেয় না। দেখে সহ্য হয় না শেরিফের গোমস্তার। প্রায় এটা ওটা কাজ চাপাবার চেষ্টা করে ওর উপর। মিটিমিটি হাসে শুধু লিটল জন। বলে, আমি তীরন্দাজ, অন্য কাজ পারি না। একদিন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল লিটল জনের। উঠেই শুনতে পেল শিকারে গেছেন শেরিফ শেরুট জঙ্গলে। মনটা কেমন যেন আনচান করে উঠল তার শেরুরে ফেরার জন্য। স্থির করে ফেলল আজই ফিরে যাবে সে আস্তানায়। এখানে আর করবার কিছুই নেই ওর। পরিষ্কার বুঝে নিয়েছে সে শেরুট আক্রমণের কোনো পরিকল্পনা নেই শেরিফের। ব্যাপারটা সম্পূর্ণ ভুয়া, গুজব। রাতের পর রাত জেগেছে সে, কান পেতেছে এ দরজায় ও দরজায়। দিনের বেলায় ঘুমের ভান করে পড়ে থেকে কথাবার্তা শুনছে সবার, কিন্তু কারো কাছ থেকে কোনো আভাস পাওয়া যায়নি কোনো গোপন চক্রান্তের। কাজী আর এখানে থাকার কোনো মানে হয় না। তৈরি হয়ে নিল লিটল জন, কিন্তু খালি পেটে রওনা হতে সায় দিল না মন। রান্নাঘরে গিয়ে দেখলো বাবুর্চি নেই, বাইরে কোথাও গেছে। কিন্তু একটা সেলফে থরে থরে সাজানো রয়েছে চমৎকার সব খাবার। শিকার থেকে ফিরে শেরিফ ও তার দলবল খাবেন বলে তৈরি হয়েছে এসব। কাল বিলম্ব না করে শুরু করে দিল লিটল জন। যা খুশি টপাটপ তুলছে আর মুখে পুড়ছে। গলাটা শুকিয়ে এলেই পিপে থেকে মদ ঢেলে গিলছে ঢক ঢক। মনে সুখে খেয়ে চলেছে সেই। এখান থেকে এক খাবলা তুলছে, ওখান থেকে আরেক খাবলা। পেট ভরে গেছে, তবু থামাতে পারছে না চারপাশে এত রকমের সুস্বাদু খাবার দেখে। এমনই সময় চড়াত করে বেতের বাড়ি পড়ল ওর পিঠে। চমকে পিছন ফিরেই দেখতে পেল সে দাঁড়িয়ে আছে বাবুর্চি, ঠকঠক করে কাঁপছে রাগে। তার এত কষ্ট করে তৈরি করা খাবারের ঢিসে ডাকাত পড়া এবং ঢিসগুলোর তছনছ সর্বনাশ অবস্থা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে গেছে বাবুর্চি।
চড়াত করে আরেক বাড়ি কষিয়ে দিল লিটল জনের কাঁধে। এক হাত তুলে মাছি তাড়ানোর ভঙ্গিতে সরে যাওয়ার ইঙ্গিত করলো লিটল জন লোকটাকে। যাও তো বাপু, খাবার সময় বিরক্ত করে না। আরেক গ্রাস তুলল সে মুখে, চিবোতে চিবোতে বলল, অত রাগ কিসের? খাবার জন্যই তো বানিয়েছো এসব, তাই না? তোর খাওয়ার জন্য বানিয়েছি? জোরে মাটিতে পা ঠুকলো বাবুর্চি। বেরো বলছি, নইলে খুন করে ফেলবো এক্ষুনি। তাই নাকি? হাসলো লিটল জন। তা একা তো আর সেটা সম্ভব নয়। পারলে জনা দশেক লোক ডেকে নিয়ে এসো। কি? তোকে শায়েস্তা করতে লোক লাগবে আমার? আয় দেখি। সরাত করে একটানে কোমরে ঝুলানো খাপ থেকে তলোয়ার বের করে ফেললো বাবুর্চি। অগত্যা খাওয়া ফেলে নিজের তলোয়ারটা বের করতে বাধ্য হলো লিটল জন। শুরু হলো লড়াই। অবাক হয়ে লক্ষ্য করল লিটল জন, অসি যুদ্ধের সমস্ত কৌশলী রপ্ত আছে বাবুর্চির। পুরো 1 ঘন্টা চলল লড়াই। ঘরময় দাপাদাপিতে জিনিসপত্র ছিটকে পড়ল এদিক ওদিক, কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারল না। শেষ পর্যন্ত এক হাত তুলে থামতে বলল লিটল জন প্রতিপক্ষকে। মাইরি বলছি, বলল সে। দারুণ হাত তোমার তলোয়ারি। তেমনই দুর্দান্ত সাহস। এখানে এই হাঁড়িকুড়ি নাড়াচাড়া করে অন্যের পেট পূর্তির চিন্তায় কেন অপব্যয় করছো নিজেকে? এছাড়া আর কি করার আছে? জানতে চাইল বাবুর্চি। এর চেয়ে অনেক আনন্দের, অনেক স্বাধীন আমাদের শেরুডের জীবন। তোমাকে এমন এক জীবনের সন্ধান দিতে পারি, এমন নেতার কাছে নিয়ে যেতে পারি যার মহান হৃদয়ের স্পর্শে পরিপূর্ণ, সার্থক মনে করবে তুমি নিজেকে। কে? কার কথা বলছো তুমি? সামনে ঝুঁকে ফিসফিস করে বলল লিটল জন, রবিনহুড। নামটা শুনেই ভয়ানকভাবে চমকে উঠল বাবুর্চি। বিস্ফোরিত চোখে চেয়ে রইল সে কিছুক্ষণ লিটল জনের মুখের দিকে। তারপর তলোয়ারটা ঢুকিয়ে দিল খাপের মধ্যেই। ঠিকই বলেছ, অযথা লড়ছি আমরা। আজ থেকে আমি তোমাদের একজন। এসো তাহলে, বলল লিটল জন। এগুলো ফেলে রেখে লাভ কি? তোমার সাথে লড়তে গিয়ে খিদে লেগে গেছে আবার। এসো, দুজনে মিলে শেষ করে রওনা হয়ে যায় শেরুটের উদ্দেশ্যে। বিপুল বিক্রমে আক্রমণ করলো ওরা এবার ঢিসগুলোকে। 10 মিনিটের মধ্যেই চেটেপুটে শেষ করে ফেলল সব। বিরাট এক ঢেকুর তুলে বলল বাবুর্চি, যাচ্ছি যখন খালি হাতে যাই কেন? রূপার ডিনার সেট রয়েছে শেরিফের। কারুকাজ করা রূপোর গ্লাস, পেয়ালা, জগ, আরও কত কি। গরিব লোকদের জরিমানা করে সেই টাকায় কিনেছে শেরিফে সব। ইচ্ছে করলেই সাথে করে নিয়ে যেতে পারি আমরা সব। মস্ত এক বস্তায় শেরিফের ঘরের উপর বাসনকোসন যা ছিল সব ভরে নিয়ে রওনা হয়ে গেল ওরা শেরুডের পথে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল আস্তানায়। লিটল জনকে দেখে ছুটে এলো রবিনহুড। 2 হাতে ওরা 2 কাঁধ ধরে বলল, কোথায় ছিলে তুমি লিটল জন? এদিকে তোমার জন্যে দুশ্চিন্তায় অস্থির হয়ে রয়েছে আমরা সেই থেকে। পিঠে এত বিরাট বোঝা কিসের? সাথে এই লোকটি বা কে? বলছি, সব বলছি, হাসল লিটল জন। একে একে সমস্ত ঘটনা বর্ণনা করল সবিস্তারে। সব শুনে হেসে খুন হয়ে গেল দলের সবাই। কিন্তু রবিন গম্ভীর। সেটা লক্ষ্য করে জানতে চাইল লিটল জন, কোথাও কোনো ভুল করে ফেলেছি ওস্তাদ? করেছ, বলল রবিন। তুমি ফিরে আসতে পেরেছ, সেজন্যে খুবই খুশি হয়েছি আমি। সাথে করে শেরিফের বাবুর্চিকে নিয়ে এসেছো, ভালোই করেছো। শেরুডে স্বাগত জানাচ্ছি আমরা তাকে। কিন্তু তুমি যে একজন সাধারণ চোরের মতো শেরিফের বাসন পেয়ালা চুরি করে নিয়ে এসেছো, সেটা আমি কিছুতেই খুশি মনে মেনে নিতে পারছি না লিটল জন। শেরিফকে যা যা শায়েস্তা করার আমি করেছি, 300 পাউন্ড আদায় করে নিয়েছি ওর শয়তানির শাস্তি হিসেবে। অপরাধ করেছিল, শাস্তি পেয়েছে। কিন্তু নতুন করে এমন কিছুই তো সে করেনি যার জন্য তার খাবারের থালা বাসন চুরি করে নিয়ে আসতে হবে। রবিনের বকা খেয়ে খুবই খারাপ লাগলো লিটল জনের। হাসি তামাশার মধ্যে দিয়ে ব্যাপারটা হালকা করার জন্য বলে উঠল, চুরি? চুরি কাকে বলছো তুমি ওস্তাদ? আমার কথা বিশ্বাস না হয় দাঁড়াও, এক্ষুনি ডেকে নিয়ে আসছি আমি শেরিফকে। সে যে ওগুলো দান করেছে আমাদের, সেই কথা ওর মুখ দিয়ে বের করে শোনাবো আমি তোমাকে। বলেই এক ছুটে অদৃশ্য হয়ে গেল সে জঙ্গলের আড়ালে।
কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। 5 মাইল দূরত্ব অতিক্রম করলো লিটল জন কয়েক মিনিটের মধ্যেই। এক জায়গায় দলবল নিয়ে শিকাররত শেরিফকে দেখতে পেয়ে ছুটে গিয়ে দাঁড়ালো তার পাশে। মাথা থেকে টুপি খুলে এক হাঁটু ভাঁজ করলো সে। বলল, কি খবর হুজুর? শিকার মিলল কিছু? আরে, রেড গ্রিনলিফ না? কোত্থেকে এলে তুমি? একটু আগেই একটা হরিণ মারার জন্য তীর ছুঁড়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে তোমার কথা ভাবছিলাম। আমিও আপনার কথা ভাবতে ভাবতে চলে এসেছি হুজুর, বলল লিটল জন। পথে এমন এক দৃশ্য দেখলাম যা বিশ্বাস করবে না কেউ। কি দেখেছো? জানতে চাইল শেরিফ। সাতকড়ি হরিণের এক বিশাল পাল, চোখ বড় বড় করে বলল লিটল জন। সবুজ হরিণ। কি যাতা বলছো? চক্ষু ছানা বড় হয়ে গেল শেরিফের। পাগল হয়েছো তুমি? নিজের চোখে দেখে এসেছি হুজুর, বলল লিটল জন। আমার সাথে এলে আমি এখনো দেখাতে পারি, কিন্তু আপনার একা যেতে হবে। সবাই একসাথে গেলে ভয় পেয়ে পালিয়ে যাবে ওগুলো। পথ দেখিয়ে নিয়ে চলল লিটল জন। পিছন পিছন চলল সবাই ঘোড়ায় চেপে। 4.5 মাইলের মতো এগিয়ে গিয়ে সবাইকে থেমে দাঁড়াবার ইঙ্গিত করল সে। অপুষ্ট কণ্ঠে বলল, এসে গেছি প্রায়, এবার এগোতে হবে পায়ে হেঁটেই। সবাইকে অপেক্ষা করতে বলে ঘোড়া থেকে নেমে পড়ল শেরিফ। পায়ে হেঁটে এগোলেন লিটল জনের সাথেই। বেশ কিছুদূর জঙ্গলের মধ্যে দিয়ে চলার পর একটা বাঁক নিতেই দেখা গেল একটা বিশাল ওক গাছের ছায়ায় বসে রয়েছে রবিন তার দলবল নিয়ে। ওই দেখুন হুজুর, আঙ্গুল তুলে দেখালো লিটল জন। ওই যে বিশ্রাম নিচ্ছে সাতকড়ি সবুজ হরিণ। ঝট করে ফিরলেন শেরিফ লিটল জনের দিকে। তোমাকে চেনা চেনা লেগেছিল আমার। এখন বুঝতে পারছি তুমি কে। প্রতারণা করেছো তুমি আমার সাথে। আসলে তুমি দস্যু লিটল জন। হো হো করে হেসে উঠল লিটল জন। ঠিকই চিনেছেন হুজুর, ঠিকই বুঝেছেন, তবে একটু দেরিতে। আসুন, পরিচয় করিয়ে দিই সবুজ হরিণের নেতার সাথে। ইতিমধ্যে এগিয়ে এসেছে রবিনহুড। আরে, আমাদের মাননীয় শেরিফ এসেছেন দেখতে পাচ্ছি। আজ আবার আরেকটা ভোজ খাবার জন্য এসেছেন বুঝি? না না, সবাই বললেন শেরিফ। আর কোনো ভোজের দরকার নেই, খিদেই নেই আজ আমার। তা বেশ তো, খিদে নেই, তেষ্টা তো থাকতে পারে, বলল রবিন হাসতে হাসতে। এই কে আছো ভাই? আমাদের প্রিয় শেরিফের জন্য এক পাত্র অক্টোবর এল নিয়ে এসো দেখি। তেষ্টায় শুকিয়ে গেছে মাননীয়ের গলা। রূপর একটা পাত্র ভর্তি করে এল নিয়ে এলো একজন। মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বাড়িয়ে ধরল রূপার তস্তরের ওপর রাখা পাত্রটা শেরিফের দিকে। হাত বাড়াতে পারলেন না শেরিফ। বিস্ফোরিত চোখে চেয়ে রইলেন পাত্রটার দিকে। পরিষ্কার বুঝতে পারলেন তিনি, তারই তস্তরির উপর তারই পাত্রে করে পরিবেশন করা হচ্ছে মদ। কি হলো মিস্টার শেরিফ? জিজ্ঞেস করল রবিন। আমাদের এই রূপালী পরিবেশন পছন্দ হচ্ছে না বুঝি আপনার? এক ব্যাগ ভর্তি বাসন পেয়ালা পেয়েছি আজ আমরা। এই বলে লিটল জন আর বাবুর্চির আনা বস্তাটা উঁচু করে তুলে ধরে দেখালো সে শেরিফকে। তিক্ততায় ভরে গেল শেরিফের মনটা। একটি কথাও উচ্চারণ করলেন না তিনি। মুখ নিচু করে চেয়ে রইলেন মাটির দিকে। কিছুক্ষণ তার হাবভাব লক্ষ্য করল রবিনহুড। তারপর বলল, শুনুন মাননীয় শেরিফ, গতবার আপনি যখন শেরুরে এসেছিলেন তখন আপনার নিয়ত ছিল খারাপ। লোভে পড়ে ঠকাতে এসেছিলেন এক বিরাট বড়লোকের নির্বোধ সন্তানকে। উল্টে ঠকে গিয়েছিলেন নিজেই। কিন্তু এবারের কথা ভিন্ন। কাউকে ঠকাতে বা কারো কোনো ক্ষতি করতে আসেননি এবার আপনি। মোটা লোভী, অর্থপিচাস, ধর্মযাজক কিংবা নিষ্ঠুর ধনী অত্যাচারী জমিদারের বাড়তিটাকে কেড়ে নিই আমি। বিলিয়ে দিই যাদের সুষে ওরা এই টাকা উপার্জন করেছে তাদের মধ্যে। আপনার কোনো প্রজা আছে বলে আমার জানা নেই। কারো ওপর অত্যাচার করেছেন বলেও কোনো খবর আসেনি আমার কানে। কাজেই আপনার জিনিস আপনি ফেরত নিয়ে যান। ভুলে চলে এসেছিল ওগুলো আমাদের কাছে। থলি থেকে একটা পয়সাও বের করতে বলবো না আজ আমরা আপনাকে। চলুন, আপনার লোকজনের কাছাকাছি পৌঁছে দিয়ে আসি। ভারী বস্তাটা কাঁধে ঝুলিয়ে নিয়ে হাঁটতে শুরু করল রবিন। পিছু পিছু চললেন হতভম্ব শেরিফ। বাকশক্তি সম্পূর্ণ লোপ পেয়েছে তার। শেরিফের লোকজনের থেকে 100 গজ দূরে এসে থামল রবিন। বস্তাটা ধরিয়ে দিল শেরিফের হাতে। মুখে বলল,
আজকের এই ঘটনার জন্যে আমি দুঃখিত মাননীয় শেরিফ। পিছন ফিরে দ্রুত পায়ে অদৃশ্য হয়ে গেল রবিন জঙ্গলের মধ্যেই। তাজ্জব হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন শেরিফ সেই দিকে চেয়ে। তারপর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে ভারী বস্তাটা কাঁধে ঝুলিয়ে নিয়ে পা বাড়ালেন সামনে। মস্ত এক বোঝা নিয়ে শেরিফকে ফিরে আসতে দেখে অবাক হয়ে গেল তার সাথের লোকজন। কিন্তু বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পেল না তারা। মনে হচ্ছে যেন স্বপ্নের ঘোরে রয়েছেন শেরিফ। নীরবে ঘোড়ার পিঠে চাপালেন তিনি বস্তাটা। তারপর উঠে পড়লেন নিজেও, ছুটিয়ে দিলেন ঘোড়া। সবাই চলল তার পিছন পিছন। সোজা নটিংহামে ফিরে চললেন শেরিফ। এলোমেলো চিন্তার ঝড় চলছে তার মাথার ভেতর। কিছুই পরিষ্কার বুঝতে পারছেন না তিনি। এক চিন্তা এসে হুমড়ি খেয়ে পড়ছে অপরটির গায়ে, গুলিয়ে যাচ্ছে সব। কেমন লোক এই রবিন হুড! লিটল জন ফিরে আসার বেশ কিছুদিন পরের কথা। শেরুরে ভোজের জন্যে অতিথি পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক লোক পাঠিয়ে যখন তেমন সুবিধে হচ্ছে না, শুকনো মুখে ফিরে আসছে সবাই। তখন একদিন রবিন ঠিক করলো নিজেই বেরোবে সে। শাসালো কোনো মক্কেল সঙ্গে না নিয়ে ফিরবে না। সবাইকে বলে গেল, ভোজের আয়োজন সম্পূর্ণ করে রাখো, আমি ফিরলেই চড়িয়ে দেবে রান্না। আস্তানা থেকে অনেক দূর সরে এসে রাস্তার ধারে জঙ্গলের একটা জুৎসই ঝোপ বেছে নিয়ে তার আড়ালে বসে রইল সে। সেকেন্ড গড়িয়ে মিনিট হচ্ছে, মিনিট গড়িয়ে ঘন্টা, কিন্তু ভালো কোনো শিকারের দেখা আর মেলেই না। বিরক্ত হয়ে উঠল সে মনে মনে। এক দুই করে ঘন্টার সংখ্যাও বেড়ে চলল। রাস্তা দিয়ে লোকজন আসছে যাচ্ছে, কিন্তু সবই খেটে খাওয়া কৃষক বা শ্রমিক। একবার যদিও বা একটা ঘোড়াগাড়ির সাক্ষাৎ পাওয়া গিয়েছে, মহিলা যাত্রী দেখে এগোয়নি সে। দুপুর গড়িয়ে বিকেল হলো, তবু দেখা নেই কোনো মক্কেলের। অনুচরদের টিটকারি কিভাবে সামাল দেবে সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ল রবিন। এমনই সময় অপূর্ব মিষ্টি একটা সুর কানে এলো ওর। গান গাইতে গাইতে এগিয়ে আসছে কে যেন, সাথে টুংটাং হার্পের তারে নিপুণ টোকার শব্দ। কে লোকটা? বড় আশ্চর্য গলা তো। ঝোপের আড়াল থেকে মুখ বের করে রাস্তার দিকে চাইল রবিন। চমৎকার দেখতে এক যুবক, কাঁধ পর্যন্ত লম্বা সোনালি চুল, মাথায় ছোট একটা টুপি। টুপির একপাশে গোজা রয়েছে মোরগের পালক। পরনে উজ্জ্বল লাল রঙের সুন্দর পোশাক। হাঁটছে, মৃদু আঙুল ভোলাচ্ছে হার্পের তাড়ি। সেই সাথে গাইছে অপূর্ব এক উচ্ছল প্রেমের গান। এত ভালো লাগলো গানটা যে রবিনের মনে হলো গোটা জঙ্গলটা কাঁপছে খুশির কাঁপনে। জাদু বুঝি একেই বলে। আনন্দের জোয়ার যেন এসে পৌঁছেছে শেরুর জঙ্গলে। বুকের ভেতরটা কাঁপছে রবিনের। কি অদ্ভুত গলা, কি আশ্চর্য গান! পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল রবিন। সামনে দিয়ে হেঁটে চলে গেল ভ্রাম্যমান চারণ, যেন মধু বর্ষণ করে গেল। যতক্ষণ শোনা গেল কান পেতে শুনল রবিন। ঠায় দাঁড়িয়ে রইল যতক্ষণ না অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেল গানটা অনেক দূরে। আহা, এত মিষ্টি গান জীবনে শুনিনি সে আর কোনো দিন। পূব দিকে চাইল রবিন, দেখল দূরের জঙ্গলে সন্ধ্যার ছায়া নামছে। না, আজ আর কেউ যাবে না এই পথেই। ফিরে চলল সে আস্তানার দিকে, অপটু কণ্ঠে একটু আগে শোনা গানের কলি ভাসতে ভাসতে। ওকে একা ফিরে আসতে দেখে কনুই দিয়ে পাশের জনকে ধাক্কা মারল কেউ কেউ। দেখেও দেখল না রবিন। সবিনয় জানতে চাইল কেউ কেউ, ভোজের আয়োজন হয়েছে, রান্নাটা চড়িয়ে দেবে কিনা। শুনেও শুনল না রবিন। মনটা আজ ভরে আছে খুশির গানে। গায়ে মাখালো না সে কারো কোনো টিটকারি। চুপচাপ খেয়ে নিয়ে ঘুম দিল সেটে। পরদিন সকাল 10টার দিকে বুড়ো ওকের গায়ে হেলান দিয়ে বসে আছে রবিন। ওর একপাশে মাথার নিচে 2 হাত রেখে চিত হয়ে শুয়ে আকাশ দেখছে উইল স্কারলেট। আরেক পাশে বসে ছুরি দিয়ে শেষে ক্রাফট্রির ডাল দিয়ে একটা লাঠি তৈরি করছে লিটল জন। ওদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে আছে আরো কয়েকজন। সবাই গল্প শুনছে উইল স্কেদলকের মুখে।
ইনিয়ে বিনিয়ে চমৎকার গল্প বলে স্কেটলক। পুরনো কালের রাজা বাদশাহ আর নাইটদের কত কাহিনী যে ওর মুখস্থ আছে সে হিসেব ওর নিজেরও জানা নেই। আজকের কাহিনী রাজা আর্থারের সময়কার এক ন্যায়নিষ্ঠ নাইট স্যার ক্যারোডকের বীরত্ব, ত্যাগ ও মহানুভবতা, একটি মেয়ের প্রতি তার গভীর প্রেম এবং তারা একে একে অপরের জন্য কি অপরিসীম কষ্ট স্বীকার করছেন তাই নিয়ে। গল্প শুনতে শুনতে মস্ত বড় দীর্ঘশ্বাস ছাড়ছে কয়েকজন, চোখে পানি এসে যাচ্ছে কারো কারো। মানুষের মনটাকে অনেক বড় করে দেয় এইসব গল্প। কাহিনী শেষ হতে মন্তব্য করল রবিন, এসব মহান পুরুষদের আত্মত্যাগের কথা শুনলে মনে হয় আমরাও আমাদের ছোট্ট গণ্ডির বাইরে বেরিয়ে তাদের মতো মহৎ কিছু করি। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অবশ্য অতটা বড় হওয়া সম্ভব নয়, কিন্তু চেষ্টা করলে কিছুটা তো হওয়া যায়। চাঁদ ধরার জন্য যে শূন্যে লাফিয়ে ওঠে, চাঁদকে সে পায় না, তবে যে লোক কাদা থেকে একটা পয়সা তোলার জন্য ঝুঁকে রয়েছে নিচে, তার চেয়ে তো অনেক উপরে উঠতে পারি। তা ঠিক, সাথে সাথে বলল বাস্তববাদী উইল স্টুটলি। তবে একজন একটা পয়সা পাচ্ছে, অপরজন ক্যাশ কলা। পয়সা ছাড়া খালি পেটে থাকতে হচ্ছে ভাববার দিকে। এসব গল্প শুনতেই ভালো। আমার মনে হয় এইসব মহান নায়কদের পদাঙ্ক অনুসরণ করতে যাওয়া নিহাতই বোকামি। কি পদের মানুষ রে বাবা, বুড়ো কুসকে বলল রবিন। সবসময় আকাশ ছোঁয়া ভাবনাগুলো ধরে টেনে এনে ধুলে নাক ঘষায়। যাই হোক, তোমার সঙ্গে এইসব চুলচেরা তর্কে পারবো না আমি। টেনে যখন বাস্তব দুনিয়ায় নামিয়েছ, তখন রওনা হয়ে যাও বাছা বাস্তব কাজে। সম্মানীয় অতিথি ছাড়া আর কদিন বাদেই আমাদের টাকা পয়সা টান পড়বে। জনা ছয়েক লোক নিয়ে ফস ওয়ের দিকে রওনা হয়ে যাও, বা যেদিকে খুশি যাও। সন্ধ্যের সময় আজ আমার একজন অতিথি চাই চাই। বেশ তো, যাচ্ছি, বলল উইল স্টিউটলি। গল্পগুজব থেকে এইভাবে উঠিয়ে দেয়ায় ক্ষুণ্ণ হয়েছে সে। মিষ্টি হেসে বলল, 6 জনের মধ্যে মিস দ্য মিলার আর আর্থারে ব্লান্ট এ দুজনকে নেব ভাবছি, কারণ তুমি তো ভালো করেই জানো লাঠি পেটা করায় এদের জুড়ি নেই। ঠিক বলিনি লিটল জন? রবিনা লিটল জন ছাড়া বাকি সবাই হো হো করে হেসে উঠল। লিটল জনের দিকে একবার তাকিয়ে নিয়ে রবিন বলল, ওদের একজনের কথা আমি বলতে পারি, দুজন সম্পর্কে ওয়াকিবহাল এমন আমাদের মধ্যে শুধু একজনই আছে, নাম বলতে চাই না। আবার একচোট হাসির হুল্লোড় উঠল। তাতে যোগ দিল না একমাত্র লিটল জন। ভ্রু কুঁচকে দূরের দিকে চেয়ে রয়েছে সে, যেন কতই চিন্তামগ্ন। উইল স্টিউটলির বাছাই করা 6 জন তৈরি হয়ে রওনা দেবে, ঠিক এমনই সময় দূর থেকে ভেসে এলো একটা গানের সুর। গান গাইতে গাইতে এগিয়ে আসছে কে যেন। চট করে গতকালকে সেই কোকিল কণ্ঠী যুবকের কথা মনে পড়ে গেল রবিনের। কিন্তু সুরের একে আশ্চর্য পরিবর্তন। সেই যুবক নাকি এ অন্য কোনো গায়ক? গলাটা তো সেই ছেলেটিরই মনে হচ্ছে। আজ এত করুণ গান কেন ওর কণ্ঠে? একটু পরেই দেখা গেল যুবকটিকে। সত্যি চেহারাতে আশ্চর্য পরিবর্তন দেখা যাচ্ছে। ধীর ক্লান্ত পায়ে হেঁটে আসছে যুবক, মাথা নুয়ে আছে সামনে। চলার ভঙ্গিতে মনে হচ্ছে কেউ যেন এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছে ওর জীবন থেকে সব আনন্দ উচ্ছ্বাস। ভাবাই যায় না এই ছেলেটি কাল গোটা জঙ্গলকে প্রাণ তরঙ্গে নাচিয়ে দিয়ে চারদিকে খুশির বন্যা বইয়ে দিয়ে হেঁটে গিয়েছিল এই রাস্তা ধরে। আর আজ মনে হচ্ছে সে রোডের বিশাল ওকগুলো যেন স্তব্ধ হয়ে শুনছে বিলাপ। গোটা জঙ্গল কাঁদছে যুবকের দুঃখে। অদ্ভুত করুণ সুরের মূর্ছনায় ঢুকরে উঠছে যেন বিশ্ব চরাচর। চোখে পানি এসে গেল বিশাল দত্ত লিটল জনের। মাথাটা এপাশ ওপাশ নেড়ে বলল, আহা, এত দুঃখ কেন ছেলেটার? অথচ গতকাল দেখেছি আমি একে, সম্পূর্ণ অন্যরকম, বলল রবিন। কিছু একটা হয়েছে ওর। যাও তো, চট করে ডেকে নিয়ে এসো ওকে। কি হয়েছে শোনা দরকার। লিটল জন আর মাছ এগিয়ে গেল। দেখা গেল বিষণ্ণ বদনে করুণ গান গাইছে বটে, কিন্তু মোটেও কাপুরুষ নয় যুবক। হেরে গলায় থেমে দাঁড়াবার নির্দেশ আসতেই ঝট করে ফিরল সে লিটল জন আর মাছের দিকে। চট করে একটা তীর যোজনা করল ধনুকে। প্রয়োজন হলে আত্মরক্ষা করবে।
একটা হাত তুলল লিটল জন। কোনো ভয় নেই হে, তোমার কোনো ক্ষতি করতে আসিনি। ওই দেখো, বসে রয়েছে আমাদের দলপতি, তোমার সাথে কথা বলতে চাই। খুবই আদর করে কাছে বসালো ওকে রবিন। অত্যন্ত ভদ্রভাবে বলল, বুঝতেই পারছো আমরা ডাকাত। দিয়ে যাবার মতো বাড়তি কিছু টাকা পয়সা করি আছে তোমার কাছে? 5 শিলিং। আর এই আংটি ছাড়া আর কিছুই নেই আমার কাছে। পকেট থেকে যা ছিল সব বের করে দিল সে রবিনের হাতে। বিয়ের আংটি মনে হচ্ছে? জিজ্ঞেস করলো রবিন। হ্যাঁ, মাথা নিচু করে ফেলল যুবক। 7 বছর ধরে সাথে সাথে রেখেছিলাম ওটা, ভেবেছিলাম কাজে লাগবে আজ। না, এখন আর আমার কাছে কোনো দাম নেই ওটার, যা খুশি নিতে পারো। দাম নেই কেন? মেয়েটাকে কেড়ে নিয়েছে ওরা আমার কাছ থেকে। তাই তো বলি, কাল যাকে দেখলাম খুশির বন্যা তুলে লাফিয়ে চলছে, আজ এই আশ্চর্য পরিবর্তন কেন তার? কি হয়েছে খুলে বলো দেখি। কি, তুমি দেখেছিলে কাল আমাকে? ঠিকই বলেছ, কাল খুশি মনে চলছিলাম আমি অপূর্ব মিষ্টি দুনিয়ার সেরা সুন্দরী এক মেয়েকে বিয়ে করব বলে। দীর্ঘশ্বাস ছাড়ল যুবক। হলো না। চুরমার হয়ে গেল কলজেটা। আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে বুড়ো এক ধনী নাইটের সাথে বিয়ে দেয়া হচ্ছে তার। হঠাৎ বুঝি মত পাল্টাচ্ছে মেয়েটা? না না, প্রায় চেঁচিয়ে উঠল যুবক। ও মত পাল্টাবে কেন? ও তো আমাকে ভালোবাসে। কিন্তু ওর আত্মীয় স্বজন ওকে বিয়ে দেবে না আমার সাথে। টাকা পয়সা জমি জমা বাড়িঘর কিছুই তো নেই আমার। তাই আজ ওর ইচ্ছের বিরুদ্ধে এক বুড়ো নাইটের সাথে বিয়ে হচ্ছে ওর। চলে যাচ্ছি আমি। কি নাম তোমার? জানতে চাইল রবিন। আমার নাম অ্যালেন এডেল। আরে, তোমার নাম তো আমি শুনেছি। তাহলে তুমি সেই বিখ্যাত গায়ক, ফুলের সুবাসের মতো যার সুনাম ছড়িয়ে পড়েছে চারদিকে। রদা স্ট্রিমের অ্যালান না তুমি? মাথা চাকিয়ে সায় দিল যুবক। ওর কাঁধে হাত রাখল রবিন। বয়স কত তোমার? 20 বছর। মেয়েটিকে সত্যিই তুমি ভালোবাসো? নিজের প্রাণের চেয়েও। সব কথা বলবে আমাদের, মনটা অনেক হালকা হয়ে যাবে তাহলে, নরম গলায় বলল রবিন। অবাক হয়ে চাইল যুবক রবিনের দিকে। তোমাকে দস্যু মনে হচ্ছে না আমার। মনে হচ্ছে তোমার মতো ভালো মানুষ আর হয় না। ঠিক আছে, শোনো তাহলে। গড়গড় করে বলে গেল অ্যালন। কিভাবে পরিচয় হলো ওর এলেনের সাথে, কিভাবে পরস্পরকে ভালোবাসলো ওরা, কিভাবে মন জানাজানি হলো, গোপনে দেখা হলো, সৃষ্টি হলো কত মধুর স্মৃতির। ভালোবাসার এক অপূর্ব কাহিনী মন দিয়ে শুনলো ওরা চুপচাপ। শুনতে শুনতে গলার কাছে কি যেন ঠেকে গেছে বলে মনে হলো লিটল জনের। এত গভীর দুঃখের কথা এমন সহজ সরল ভাষায় বর্ণনা করে গেল যুবক যে চোখের পানি ধরে রাখা কষ্টকর হয়ে পড়ল উইল স্কারলেটের পক্ষেও। বাবা মার অবাধ্য সে হবে না, সবশেষে বলল অ্যালান এডেল। হয়তো বিয়ে সে করবে বুড়ো নাইটকে, কিন্তু আমি জানি দাউ দাউ করে জ্বলবে ওর হৃদয়টা আমার জন্য ও। আমি আর কোনো কথা বলতে পারল না যুবক। বসে রইল মাথা নিচু করে। অনেকক্ষণ পর আবার ওর কাঁধে হাত রাখল রবিন। আচ্ছা অ্যালান এডেল, আমি যদি তোমাকে সাহায্য করি, যেমন করে হোক ব্যবস্থা করতে পারি তোমাদের বিয়ের, তাহলে কি দেবে তুমি আমাকে? টাকা নেই আমার যে দেব, বলল অ্যালান। কিন্তু সত্যিই পারবে তুমি? পারলে বাকি জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো আমি। তুমি যা বলবে তাই করব। কেনা গোলাম হওয়ার দরকার নেই, কিন্তু আমি যদি বলি তোমার গান আমার খুব ভালো লাগে, থাকবে তুমি আমাদের সাথে এই শেরুট জঙ্গলে? এলেনকে পেলে আমি দুনিয়ার যে কোনো জায়গাতেই থাকতে পারবো মনের আনন্দে। বেশ, এবার বলো দেখি বিয়েটা কোথায় হচ্ছে? এখান থেকে মাইল পাঁচেক দূরে একটা গির্জায়, এই জঙ্গল থেকে বেরিয়ে। চিনতে পেরেছি,
আর বলতে হবে না, ঠিক সময় মতো পৌঁছে যাব আমি। একটু চিন্তা করে হাত বাড়ালো রবিন অ্যালানের দিকে। তোমার হার্পটা ধার দিতে হবে আমাকে। সমস্ত অস্ত্র খুলে লিটল জনের হাতে দিল রবিন। হার্পটা হাতে তুলে নিয়ে একটু দূরে ডেকে নিয়ে গেল তাকে। লিটল জনের কানে কানে কিছু নির্দেশ দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল গির্জার পথ ধরে, একা। গির্জার কাছাকাছি এসে টুংটাং মিষ্টি আওয়াজ তুলল রবিন হার্পে। শব্দ শুনে দরজার কাছে এসে দাঁড়ালো দামি পোশাক পরা একজন বিশপ। বললেন, ও তুমি? আমি ভেবেছিলাম বিয়ে পার্টির লোকজন এসে গেছে বুঝি। তা কি করছো তুমি এখানে? কে তুমি? মাথা থেকে টুপিটা খুলে লম্বা করে কুর্নিশ করল রবিন বিশপকে। বলল, আমি একজন ভবঘুরে হার্প বাদক হুজুর। লোকে বলে আমার চেয়ে ভালো বাদক নাকি এদিকে গোটা অঞ্চলে আর নেই। শুনলাম আপনার এক বাল্যবন্ধুর বিয়ে পড়াবেন আজ আপনি। এই খুশির দিনে বাজনা শুনিয়ে যদি দু চারটে পয়সা। বেশ তো, খুশি হলেন বিশপ। ভিতরে এসো, বাজাও দেখি, শোনা যাক তোমার বাজনা। এখন বাজানো কি ঠিক হবে? বলল রবিন। গুরুজনরা বলেন বরকনে এসে পৌঁছবার আগে বাজনা বাজালে অমঙ্গল হয়। হুজুর যদি বলেন আমি শুরু করতে পারি এখনই, কিন্তু আমাদের ওদিকে একটা কথা আছে। থাক থাক, অমঙ্গল হলে এক্ষুনি শুরু করার দরকার নেই। তবে চট করে তৈরি হয়ে নাও, ওদের আসার দেরিও নেই বিশেষ। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলো বুড়ো বর, তার পিছনে পরমা সুন্দরী এক তরুণী। বিয়ের অনুষ্ঠান দেখবার জন্য প্রচুর লোক জড়ো হয়েছিল গির্জায়। বর কনেকে ঢুকতে দেখে পরস্পরের মুখ চাওয়াচাই শুরু করলো তারা। এত বুড়ো একটা লোকের সঙ্গে অমন ফুটফুটে সুন্দর বাচ্চা এক মেয়ের বিয়ে হতে যাচ্ছে দেখে অসমর্থনের একটা মৃদু গুঞ্জন উঠল দর্শকদের মধ্যেই। কারণ পরিষ্কার দেখা যাচ্ছে নাটটি কেবল থুরথুরে বুড়োই না, বাম কাঁধে তার মস্ত এক কুঁজ। তার উপর একটা চোখ আবার কানা, অথচ নিষ্পাপ তাজা গোলাপের মতো দেখাচ্ছে মেয়েটিকে। কিন্তু জোব্বা পরা ধর্মযাজক আর ধনী নাইটের পোশাকের জাঁকজমক দেখে কেউ জোরে কিছু বলতে সাহস পেল না। সবার মনের কথা বেরিয়ে এলো রবিনের বিস্মিত উচ্চ কণ্ঠ থেকে। আশ্চর্য, বলে উঠল সে। অনেক অনেক বিয়ে দেখেছি বাবা, কিন্তু এমন বেমানান জোড়া তো আর দেখিনি। চুপ করো, ধমকে উঠল বিশপ। বরকনে হাজির হয়ে গেছে, এক্ষুনি শুরু হবে বিয়ের অনুষ্ঠান। তা হোক, বলল রবিন, কিন্তু এই বুড়ো হাবড়ার সঙ্গে না। পরিষ্কার বোঝা যাচ্ছে বাধ্য হয়ে এই বিদঘুটে বিয়েতে রাজি হয়েছে কনে। তাকে নিজের পছন্দ মতো বর বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আবার বকবক করে, রেগে উঠলেন বিশপ। বকশিস যদি পেতে হয় বকবক বন্ধ করে বাজনা শুরু করো। এক্ষুনি বেদের দিকে পা বাড়াবে কনে। বাজনা, হেসে উঠল রবিনহুড। ঠিকই বলেছেন হুজুর, এখন বাজনা বাজানোই উচিত। তবে সত্যি বলতে কি, হার্পের চেয়ে সিঙ্গাটাই আমি বেশি ভালো বাজাতে পারি। এই বলে কাপড়ের নিচ থেকে বিয়োগলটা বের করে মুখে তুলল সে। তীক্ষ্ণ তিনটে আওয়াজ বেরোলো সিঙ্গা থেকে। পর মুহূর্তে কোত্থেকে দৌড়ে এসে হুড়মুড় করে গির্জায় ঢুকলো 24 জন সশস্ত্র তীরন্দাজ। তাদের পুরো ভাগে অ্যালান এডেল। মহা হই হট্টগোল বেঁধে গেল গির্জার ভেতর। রাগে নীল হয়ে গেছেন বিশপ, রাগে কাঁপছে বুড়ো নাইটও। কারণ অ্যালান এডেলকে দেখা মাত্র ছুটে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়েছে কনে। এগোতে গিয়ে সামলে নিল নিজেকে নাইট। অ্যালানের দলবলের চেহারা সুরত দেখে সাহস হলো না কিছু করতে। গোটা গির্জার উপস্থিত সবাই এবার ফিরল রহস্যময় হারপাদকের দিকে, যার সিংহাধ্বনি ডেকে এনেছে অবস্থার এই আশ্চর্য পরিবর্তন। একটা হাত মাথার উপরে তুলে সবাইকে চুপ করার নির্দেশ দিল রবিন। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল শোরগোল। সবাই শুনতে চায় কি বলার আছে ওই রহস্যময় যুবকটির। অ্যালান এডেল, উচ্চ গলায় জানতে চাইল রবিন, তুমি অ্যালেনকে ভালোবাসো? সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি, জবাব দিল অ্যালান। চিরকাল বাসবো। বেশ, বলল রবিন। এবার এলেনের বক্তব্য শোনা যাক। এলেন, তুমি অ্যালান এডেলকে ভালোবাসো? বাসি, ছোট্ট করে জবাব দিল এলেন। তোমরা পরস্পরকে বিয়ে করতে রাজি আছো? আবার জানতে চাইল রবিন। আছি, সমস্বরে বলল দুজন। বেশ,
এবার আমার দুটো কথা শুনুন, উপস্থিত দর্শক ও সুধীবৃন্দ। গলার স্বর আরো একটু চড়িয়ে দিল রবিন। আমরা সবাই জানতে পারলাম এই দুটি তরুণ তরুণী পরস্পরকে ভালোবাসে। ইচ্ছের বিরুদ্ধে জোর করে মেয়েটিকে বিয়ে দেয়া হচ্ছে এক ধনকুবের কুৎসিত বৃদ্ধ নাইটের সাথে। আমি মনে করি টাকার জোরে নিষ্পাপ এক প্রেমকে পায়ের তলায় পিষে মারার, দুটি তরুণ জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো এমন নির্মমতা, এত বড় নিষ্ঠুর অধর্ম আর হয় না। আমি প্রস্তাব করছি বুড়ো পাত্রকে বাদ দিয়ে আজই অ্যালানের সাথে এলেনের বিয়েটা সর্বসমক্ষে সুসম্পন্ন হয়ে যাক। বিশপের দিকে ফিরল সে। নিন, শুরু করুন। কে রে বেটা তুই? রেগেমেগে হুঙ্কার ছাড়লেন বিশপ। বাজনা বাদকের ছদ্মবেশে গির্জায় ঢুকে এখন রাজার মতো হুকুম করা হচ্ছে? ঠিকই বলেছেন বিশপ, শান্ত গলায় বলল রবিন। 7 কুড়ি দুর্ধর্ষ দুঃসাহসী যুবক আমাকে রাজার সম্মান দিয়ে থাকে। আমি রবিন হুড। রবিন হুড নামটা শুনে বিস্ময়ে বোবা হয়ে গেল গির্জার সবাই। দুচোখ ভরে দেখে নিচ্ছে সবাই লোকের মুখে মুখে বিখ্যাত হয়ে ওঠা স্বনামধন্য দুর্দান্ত যুবকটিকে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল নাইটের। ঠকঠক করে কাঁপতে লাগলেন বিশপও। এইবার বিশপ, মৃদু হেসে বলল রবিন, বিয়েটা পড়িয়ে দিন। না। 2 হাঁটুর ঠকাঠক বাড়ি খাচ্ছে বিশপের, কিন্তু মুখে একটা একগুঁয়ে ভাব বজায় রাখার চেষ্টা করছেন তিনি। কেন নয় জানতে পারি? এদেশের আইন অনুযায়ী 3বার জানতে হবে এ বিয়েতে কারো কোনো আপত্তি আছে কিনা, বললেন বিশপ। তা নইলে সিদ্ধ হবে না বিয়ে। বেশ তো, চট করে জিজ্ঞেস করে ফেলুন 3বার। না, পবিত্র গির্জার মধ্যে তুমি জোর করে ঢুকে গায়ের জোরে যা খুশি তাই। পবিত্র গির্জার মধ্যে যা খুশি তাই অধর্মের কাজ করার অধিকার আপনিই বা কোথায় পেয়েছেন বিশপ? রেগে গেল এবার রবিন। শুনুন, গায়ে আমার অনেক জোর আছে, কিন্তু সেটা আপনার মতো দুর্বলের ওপর প্রয়োগ করতে চাই না। খুবই ছোট মনের মানুষ আপনি। লোকে মানছে আপনাকে শুধু ওই পোশাকটার জন্যে। আপনি রাজি না হলে টেনে খুলে নেওয়া হবে আপনার ওই পোশাক। আমার লোক সেটা গায়ে চড়িয়ে নিয়ে যা করার করবে। দ্বিধায় পড়ে গেছেন বিশপ। তাই দেখে মৃদু হাসল রবিন। বুঝলো আর একটু ভয় না দেখালে কাজ হবে না। চোখের ইঙ্গিতে নির্দেশ দিল সে। সাথে সাথে দুজন এগিয়ে এসে খুলে ফেলল বিশপের জোব্বা। উঁচু গলায় হাঁক ছাড়ল রবিন, লিটল জন, এদিকে এসো। এই কাপড় পরে বিশপ হয়ে যাও দেখি। একগাল হেসে আলখাল্লাটা গায়ে চড়ালো লিটল জন। ওকে এই পোশাকে এমন বিদঘুটে লাগলো দেখতে যে গোটা গির্জার সবাই হাসতে শুরু করলো। কিন্তু লিটল জন গম্ভীর, অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে সে কাজটা। বিশপের জায়গায়, বিশপের পোশাকে, বিশপের গাম্ভীর্য নিয়ে কাজ শুরু করলো সে। হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছে সবাই, সেদিকে খেয়াল নেই। 3বার যদি যথেষ্ট না হয় এই ভয় 7বারের আগে থামল না সে। তাও থামতো না রবিন যদি হাঁক ছেড়ে থামতে না বলতো। এবার বিশপের দিকে ফিরল রবিন হুড। বিয়েটা ভালোই ভালোই পড়িয়ে দেবেন, জানতে চাইল সে। না বন্দি হয়ে শেরুডে যাবেন আমাদের সাথে? চটপট ভেবে বলুন কোনটা করবেন। শেরুডে ধরে নিয়ে যাওয়ার কথা শুনে পিলে চমকে গেল বিশপের। শিউরে উঠলেন তিনি। চট করে রাজি হয়ে গেলেন বিয়ে পড়াতে। আলখেল্লা খুলে দিল লিটল জন। শুরু হলো অনুষ্ঠান। কনে সম্প্রদানের প্রশ্ন উঠতেই এগিয়ে এলো রবিন হুড। আমি সম্প্রদান করছি এলেনকে অ্যালানে ডেলের হাতে। তোমরা সুখী হও, এই আমার কামনা। যদি কেউ তোমাদের সুখের পথে কাটা হয়, কেউ কোনো গোলমাল করতে চায়, আগে বোঝাপড়া করতে হবে আমার সাথে তাকে। তুমুল হর্ষধ্বনির মধ্যে দিয়ে শেষ হলো বিয়ের অনুষ্ঠান। যেমন এসেছিল তেমনই ঝড়ের মতো বেরিয়ে গেল দস্যুদল গির্জা থেকে। তাদের সাথে শেরুডের পথে পা বাড়ালো নবদম্পতি। চলতে চলতে একসময় রবিনের পাশে চলে এলো অ্যালান এডেল। ওর একটা হাত তুলে নিয়ে আলতো করে চুমু খেলো তাতে। কৃতজ্ঞ মৃদুকণ্ঠে বলল, ধন্যবাদ। অ্যালান এডেলের বিয়ের বেশ কিছুদিন পরের কথা। একদিন ঘুম থেকে উঠে দিনটা এত চমৎকার লাগলো রবিনের কাছে যে সবাইকে ডেকে ঘোষণা করে দিল, আজ কারো কোনো কাজ নেই, ছুটি।
ঝলমলে রোদ উঠেছে পরিষ্কার নীল আকাশে। অনেক বেশি সবুজ মনে হচ্ছে জঙ্গলটা। মৃদুমন্দ বাতাসে দুলছে বিশাল সব ওকের প্রকাণ্ড শাখাগুলো। নিচে সবুজ ঘাসের উপর চলছে ঝিলিমিলি আলো ছায়ার খেলা। বাচ্চা ছেলের মতো নেচে উঠল সবার মন। খেলাধুলায় মেতে উঠল সবাই। কেউ দৌড়াচ্ছে, কেউ লাফাচ্ছে, কেউ মেতে গেছে কুস্তিতে, কেউ লাঠি খেলায়, কেউ নাচছে, কেউ গাইছে, যার যা খুশি। কয়েকটা দল তীর ধনুক নিয়ে বেরোলো হরিণ শিকারে। এরকম একটা দলের সাথে বেরিয়ে পড়ল রবিনও। লিটল জন, মাছ আর উইল স্কারলেট রয়েছে এই দলে। হঠাৎ 500 ফুট দূরে একটা সবুজ মাঠে চড়তে দেখা গেল একদল হরিণকে। ইচ্ছে করলেই আরো বেশ অনেকটা কাছে যাওয়া যায় হরিণগুলোর, কিন্তু কি মনে করে চ্যালেঞ্জ করে বসলো রবিন। দেখি এত দূর থেকে এক তীরে হরিণ ফেলতে পারে কে। বলতে না বলতেই একসাথে তীর ছুড়ল 3 জন। একটা বাচ্চা হরিণ পড়ল উইল স্কারলেটের তীরে। মাছের তীরে পড়ল বড়সড় একটা হরিণী। কিন্তু লিটল জনের তীরে ঘায়েল হলো 250 গজ দূরের এক মস্ত সিংওয়ালা তাগড়া হরিণ। প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল রবিন লিটল জনের কৃতিত্বে। বাহ, দারুণ দেখিয়েছ লিটল জন, তোমার জুড়ি নেই। যদি খবর পেতাম 100 মাইল দূরে রয়েছে তোমার সমান এক তীরন্দাজ, আমি হেঁটে গিয়ে ডেকে আনতাম তাকে। কথাটা শুনে হেসে উঠল উইল স্কারলেট। হাসছো যে? জানতে চাইল রবিন। এক মজার লোকের কথা মনে পড়ল তাই। লিটল জনের জুড়ি খুঁজতে 100 মাইল যাওয়ার দরকার নেই মামা, তার চেয়ে অনেক কাছেই রয়েছে একজন। তাই নাকি? কোথায়? কে সে? ফাউন্টেন্স অ্যাবিতে থাকে এক মস্ত মোটা সন্ন্যাসী, নাম সন্ন্যাসী টাক, বলল উইল স্কারলেট। ধনুক প্রতিযোগিতায় লিটল জনকে হারাতে তো পারবেই, বলা যায় না তোমাকেও হয়তো হারিয়ে দেবে। কথাটা জেনে বলছো না শুনে? বুড়ো কুসকে জিজ্ঞেস করলো রবিন। হাসছে উইল স্কারলেট, বলল, জেনে। ইচ্ছে করলে তুমি নিজেও জেনে নিতে পারো, তবে একটু উদ্ভট ধরনের লোক, তুমি ডাকলেই সুরসুর করে চলে নাও আসতে পারি। কথাটা শুনেই মন স্থির করে ফেলল রবিনহুড। যেমন করে হোক এই লোককে ভিড়াতে হবে নিজের দলে। কিছুদিন থেকে মনে মনে একটা অভাব অনুভব করছিল সে। উইল স্কারলেটের কথায় হঠাৎ পরিষ্কার বুঝতে পারলো অভাবটা ঠিক কিসের। ওদের আস্তানায় উপাসনার কোনো ব্যবস্থা নেই। ধরা পড়ার ভয় শহরের গির্জাতেও যেতে পারে না ওরা। এরকম চলতে থাকলে ক্রমে অধর্ম ঢুকে পড়বে ওদের মধ্যেই। নিজেদের একজন পুরোহিত থাকলে এই সেদিন অ্যালানেডেলের বিয়েতে এত হাঙ্গামা করার কোনো দরকারই পড়তো না। সত্যি একজন পুরোহিত দরকার ওদের। আর সে লোক যদি লড়ুয়ে মেজাজের হয় তাহলে তো শোনায় সোহাগা। যেমন করে হোক সন্ন্যাসী টাককে তার চাই। তৈরি হয়ে নিল রবিন। আর দেরি না করেই আজই খুঁজে বের করবে সে মোটা সন্ন্যাসীকে। ইস্পাতের বর্ম আর শিরস্ত্রাণ পরে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে রওনা হয়ে গেল সে ফাউন্টেন্স অ্যাবির উদ্দেশ্যে। কয়েকজন অনুচরকে সাথে নিল। উইল স্টিউটলির হাতে দিয়ে গেল ওর অনুপস্থিতিতে নেতৃত্বের ভার। হাঁটতে শুরু করলো ওরা জংলা পথ ধরে। মাঝে মাঝে ছোট ঝর্ণা পড়ছে পথে। হঠাৎ দেখা হয়ে যাচ্ছে একদল হরিণের সাথে। ভয় পেয়ে ছুটে চলে যাচ্ছে তারা শুকনো পাতা মারিয়ে। কখনো ঘন হয়ে আসছে জঙ্গল, আবার কখনো হালকা। হাসি, গল্প আর গানে মশগুল হয়ে চলছে ওরা। কখন দুপুর গড়িয়ে গেছে খেয়াল নেই। বিকেলের দিকে শান্ত একটা রূপলী নদীর ধারে এসে পৌঁছলো ওরা। তীর ঘেঁষে সরু একটা রাস্তা তৈরি হয়েছে গুনটানা ঘোড়ার পায়ের চাপে। সুদূর পল্লী অঞ্চল থেকে মস্ত সব মালবাহী নৌকো টেনে নিয়ে যায় ওরা শহরের বাজারে। কিন্তু এখন গোটা এলাকা নির্জন নিশ্চুপ। হাঁটছে ওরা, দুচোখ ভরে দেখছে প্রাকৃতিক সৌন্দর্য। মৃদু বাতাসে ছোট ছোট ঢেউ উঠছে পানিতে। ফড়িংগুলো স্থির হয়ে বাতাসে ভেসে থাকতে থাকতে হঠাৎ তীর বেগে ছুটছে যেদিক খুশি। চুপ করে পানিতে পড়ছে মাছরাঙা। পর মুহূর্তে ছোট একটা মাছ ঠোঁটে ফাঁকে নিয়ে উড়ে গিয়ে বসছে কোনো ডালে। ফাউন্টেন্স অ্যাবির কাছাকাছি পৌঁছে সঙ্গীতের অপেক্ষা করতে বলে একে এগিয়ে চলল রবিনহুড। কিন্তু প্রথম বাঘটা নিয়েই থমকে দাঁড়াতে হলো তাকে। কথা বলছে যেন কারা।
কান খাড়া করে শোনার চেষ্টা করলো রবিন। কাছেই কোথাও সরস কথোপকথন হচ্ছে দুজনের মধ্যেই, কিন্তু অবাক হয়ে গেল সে দুজনের কণ্ঠস্বরের আশ্চর্য মিল দেখে। আওয়াজটা আসছে নদীর তীরের কয়েকটা ছোট ছোট ঝোপঝাড়ের আড়াল থেকে। আশ্চর্য, ব্যাপারটা কি একটু দেখতে হয়, মনে মনে ভাবল রবিন। তারপর পা টিপে নদীর খাড়া পাড়ের কাছে এসে শুয়ে পড়ল ঘাসের উপর। একটা ঝোপের আড়াল থেকে উকি দিল নিচের দিকে। মস্ত এক ওয়াটার উইলো গাছ দাঁড়িয়ে আছে নদীর দিকে কিছুটা ঝুঁকে। চমৎকার ছায়া পড়ছে তার নিচে। সেই ছায়ায় সবুজ ঘাসের উপর বসে গাছের গুঁড়িতে হেলান দিয়ে রয়েছে বিশাল মোটা বেঁটেখাটো এক লোক। দ্বিতীয় লোকটিকে দেখা গেল না কোথাও। মোটা লোকটার মাথাটাও প্রকাণ্ড এবং ঠিক একটা ফুটবলের মতো গোল। এক কান থেকে আরেক কান পর্যন্ত কপালের উপর আর ঘাড়ের পিছনটায় কোকড়া কালো চুল, কিন্তু চাঁদিটা হাতের তালুর মতো পরিষ্কার। মুখ ভর্তি কালো কোকড়া দাড়ি, বিশাল মোটা ঘাড়টা রয়েছে তেমনি বিশাল এক কাঁধের উপর। ঢোলা পোশাক, খুলে রাখা মঠবাসী টুপি, জপমালা আর মাথার টাকটা দেখে আন্দাজ করা যাচ্ছে লোকটা একজন সন্ন্যাসী। এছাড়া চেহারা সুরতের আর কোনো ধর্মীয় কিছুর ছাপ নেই। যে কেউ দেখলে এক কথায় বলবে ভয়ঙ্কর এক ডাকাত। ঘন কালো একজোড়া ভুরুর দিক নিচে খুদে একজোড়া চঞ্চল চোখ। দেখে মনে হয় প্রতি মুহূর্তে মজার কিছু ঝিলিক দিচ্ছে ওর মাথার ভেতর। ইস্পাতের শিরস্ত্রাণটা পাশে খুলে রেখে পা ছড়িয়ে বসে আছে লোকটা। দুই হাঁটুর ওপর রাখা মস্ত এক পাত্র থেকে বাম হাতে বড় বড় মাংসের টুকরো তুলছে আর টপাটপ মুখে পড়ছে। ডান হাতে ধরা পাউরুটিতে মাঝে মাঝে একটা করে কামড় বসাতে ভুলছে না। খানিক পরপর বড়সড় একটা মদের বোতল মুখে তুলে ভিজিয়ে নিচ্ছে গলাটা। সর্বনাশ, মনে মনে বলল রবিন, এ যে আস্ত এক রাক্ষস দেখছি। আর কি তৃপ্তির সঙ্গেই না খাচ্ছে। যতদূর মনে হয় আর কেউ নেই। এই লোকই কথা বলছিল নিজের সাথে। একে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে কোন দিকে থাকে সন্ন্যাসী টাক। চুপচাপ শুয়ে লক্ষ্য করল রবিন সন্ন্যাসীর ওপর। আর আপন মনে হাপুস হুপুস খেয়ে চলছে সন্ন্যাসী। হঠাৎ খাওয়া থামিয়ে কথা বলে উঠল সন্ন্যাসী, ছি ছি, তুমি দেখছি মোটেই খাচ্ছ না। এভাবে কদিন শরীর টিকবে বলো? কদিন বাঁচবে? দাও দেখি, রুটিটা এবার আমার হাতে দাও। তুমি বরং খানিক মাংস মুখে তোলো। বলেই ডান হাত থেকে বাম হাতে নিল সে রুটিটা। মুখ তো ডান হাত চালালো মাংসের পাত্রে। মুখে বলল, ধন্যবাদ বন্ধু, দুজনের রুটি একা খেতে পারছিলাম না, এবার খানিক মাংস খেয়ে স্বাদ পাল্টানো যাক। বিস্ময় বিস্ফোরিত হয়ে গিয়েছিল রবিনের চোখ। ব্যাপারটা বুঝতে পেরে হাসি ফুটে উঠল ওর মুখে। বেশি খাওয়া ভালো না, তাই নিজেকে দুই ভাগ করে নিয়েছে সাধুটা। সাদাসাদি করে একে অন্যকে খাওয়াচ্ছে পুরো একজনের খাবার। খাওয়া দাওয়া শেষ হতেই নরম লতাপাতায় হাত মুছে মদের বোতলটা তুলে নিল সে এক হাতে। দেখো যুবক, বলছে সন্ন্যাসী নিজেকে, তোমার মতো চমৎকার মানুষ আমি জীবনে দেখিনি। যেমন সুন্দর তুমি দেখতে, তেমনি সুন্দর তোমার মন। তোমাকে ভালোবাসি আমি। বিশ্বাস করো, দুনিয়ার কোনো প্রেমিক তার প্রিয়াকে এতটা ভালোবাসতে পারবে না। এই নির্জনে এসব কথা বলে কেন মিছিমিছি লজ্জায় ফেলছো ভাই? তবে কেউ যখন কাছে পিঠে নেই, আমার মনের কথাটাও জানিয়ে দিয়ে এই ফাঁকে, আমিও তোমাকে ভালোবাসি। ঠিক তুমি যতটা ভালোবাসো ততটাই। তা বেশ তো, এই কথার উপর দুঢোক পান করা যাক, কি বলো? না না, কোনো কথা শুনছি না, আগে তুমি। তোমার পর খাবো আমি। এই বলে ডান হাত থেকে বাম হাতে নিল সে বোতলটা। ঠিক আছে, তুমি যখন ছাড়বেই না, কি আর করা। তোমার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছি। বড় করে দু ঢোক খেয়ে বোতলটা প্রায় অর্ধেক করে ফেললো সাধু। তারপর বলল, এবার ভাই তুমি। এবার ডান হাতে চলে এলো বোতলটা। আমিও মন প্রাণ দিয়ে তোমার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই বলে বোতলের বাকি মতটুকু দুই ঢোকে শেষ করে বোতলটা মাটিতে নামিয়ে রাখলো মোটা সন্ন্যাসী। নিঃশব্দে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল রবিন হুডের।
এক হাতে চেপে ধরে রেখেছে নিজের মুখ। পাশে শব্দ বেরিয়ে সচকিত করে দেয় লোকটাকে। উপর হয়ে শুয়ে ভূমিকম্পের মতো কাঁপছে ওর সর্বশরীর। আবার শুরু করলো সন্ন্যাসী। খাওয়া দাওয়া তো হলো, এবার একটা গান শুনতে পেলে বেশ হতো। গাও না ভাই একটা গান। আরে না, গান জানি না আমি। তাছাড়া গলাটা আজ ভালো নেই, দেখছো না কেমন কোলা ব্যাঙের মতো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। কে বলেছে কোলা ব্যাঙের আওয়াজ? আমার কাছে তো মনে হচ্ছে ফিঞ্চ পাখির মিষ্টি সুর। গাও ভাই, শোনাও একটা গান। তোমার ওই গলায় গান শুনলে নাওয়া খাওয়া ভুলে সারাটা দিন কাটিয়ে দিতে পারবো আমি। প্লিজ ধরো একটা গান। তোমার নিজের এমন চমৎকার গলা, তোমার সামনে গাইতে কিন্তু সত্যি লজ্জা করছে আমার ভাই। ঠিক আছে, ধরেছো যখন শোনাচ্ছি, কিন্তু তার চেয়েও ভালো হয় যদি দুজনে একসাথে গাই। বেশ তো, তুমি পুরুষের অংশটা গাও, আমি মেয়েদের অংশটা ধরবো। হ্যাঁ, সেই ভালো। এই বলে প্রথমে মোটা হেরে গলায় এক লাইন গাইলো, তারপর গলাটাকে যতটা সম্ভব চিকন করে উঁচু পর্দায় নিজেই ধরলো দ্বিতীয় লাইন। নিজেকে আর সামলাতে পারল না রবিন। হো হো করে হেসে উঠে পারবে নেমে এলো নিচে। কিন্তু কোনো দিকে খেয়াল নেই সন্ন্যাসীর। দুই চোখ বুজে গরুর মতো চেঁচাচ্ছে সে, অর্থাৎ গান গাইছে। পুরো গানটা শেষ না হওয়া পর্যন্ত চোখ খুলল না। চোখ খুলেই রবিনকে হাসতে দেখে ঘন কালো ভুরুজোড়া কুঁচকে উঠল সন্ন্যাসীর। চট করে শিরস্ত্রাণটা মাথায় পড়ে নিয়ে গর্জে উঠল সে। অত হাসির কি হয়েছে শুনি? শুনছিলেন রবিন হুড পঞ্চম পর্ব। এই পর্বের পরবর্তী পর্বের লিংক আপনারা পেয়ে যাবেন এই পর্বের ডেসক্রিপশন বক্সে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।